শিক্ষার্থীরা রাজনৈতিক দল করতে পারে, ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা। নির্বাচনে তাড়াহুড়োই বিভক্তির শঙ্কা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তুরাগ তীরে লাখো মুসল্লি, দেশের বৃহত্তম জুমার নামাজ আজ। কাল থেকে শুরু অমর ২১শে বই মেলা, প্রস্তুত স্টল, প্যাভিলিয়ন, অধীর অপেক্ষায় লেখক পাঠক। এবং সেন্ট মার্টিনে কাল থেকে ফের ভ্রমণ নিষেধাজ্ঞা, পর্যটন বাণিজ্যেও বন্ধের ব্যবসায়ীদের উদ্বেগ। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠন করতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে একথা জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডক্টর ইউনূস বলেছেন, দেশব্যাপী নিজেদের সংগঠিত করে তুলেছে শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ড সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক আলোচক গিডিয়ন র্যাচম্যানের পডকাস্টে অংশগ্রহণ করেন তিনি। র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টে তিনি আলোচনা করেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনীতির ভবিষ্যৎ সংক্রান্ত নানা ইস্যু। জাতীয় ঐক্য ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে আলাপের এক পর্যায়ে ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন করার সম্ভাবনা রয়েছে। One of the possibilities, the students themselves will form a party. In the beginning, when we were forming the cabinet, I took 3 of these students into my cabinet. তিনি বলেন, ছাত্ররা দেশের জন্য জীবন দিতে পারে। রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। ছাত্রদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সুযোগ দেয়া দরকার বলেও মনে করেন অন্তর্বর্তী সরকার প্রধান। তবে শিক্ষার্থীরা মূলধারার রাজনীতিতে জড়ালে তাদের ঐক্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। I said, whole nation knows them. Let them take a chance, whatever they want to do. So they will do it. Maybe in the process of forming party, they'll fall apart. That's also danger. Because politics get in, all the politicians will penetrate into them. So we don't know whether they can remove themselves from the politics that we have in the country. This is a kind of a chance we have to take. But the students are ready. They are campaigning. They are organizing throughout the country. সাক্ষাৎকারে সিরিয়ার উদাহরণ টেনে ডক্টর ইউনূস বলেন, দ্রুত নির্বাচন করা সবসময় ভালো সমাধান নাও হতে পারে, কারণ তাড়াহুড়োর কারণে পুরো জাতি আরও বিভক্ত হয়ে যেতে পারে। সতীর্থ কর্মকার, এখন। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অংশ নিয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে আজ দেশের বৃহত্তম জুমার নামাজ আদায় হবে। ইজতেমা মাঠ থেকে আমরা সরাসরি জানতে চাইব ইজতেমার সর্বশেষ তথ্য। আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমার সহকর্মী জাভেদ আবদুল্লাহ, এছাড়াও যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। শুরুতেই জাভেদ, আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে ইজতেমা মাঠের সব থেকে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে, এছাড়াও এর বাইরে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, আর বিশেষ করে ইজতেমা মাঠে যারা আসছেন তাদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা? গালিব, এরই মধ্যে ৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে টঙ্গী এই তুরাগ তীরে। ফজরের নামাজের পরপরই আমবয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। আজ জুম্মা নামাজ রয়েছে, জুম্মা নামাজ পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। ধারণা করা হয় এবার বাংলাদেশ সহ দেশ বিদেশের ৭৫টি দেশের
প্রায় 25 থেকে 30 লক্ষাধিক মানুষ এই ইজতেমা ময়দানে অংশগ্রহণ করবে। এখন মূল মঞ্চ থেকে আম বয়ান চলছে এবং খিত্তায় খিত্তায় মুসল্লিরা জিকির আজগারে মশগুল আছেন। এরই মধ্যে মূল বয়ান মঞ্চ থেকে নসিহত করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ইসলামিক যে দিক নির্দেশনা, ইসলামিক যে শিক্ষা, পবিত্র ধর্ম ইসলামের যে বাণী, সেই বাণীগুলো মূলত প্রচার করা হচ্ছে। এখন কিছুক্ষণ পরে জুমা নামাজ অনুষ্ঠিত হবে। এইভাবে যদি একটু বলি, সেটা হলো এই টঙ্গী তুরাগ তীরের 160 একরের ময়দান জুড়ে কিন্তু এখন মুসল্লিদের একটি ঢল নেমেছে। সেই পদচারণা আশেপাশের এলাকা আবদুল্লাপুর, চেরাগালি, চন্দ্রা, উত্তরা 11 নং সেক্টর থেকে শুরু করে কামারপাড়া ব্রিজ থেকে কিন্তু মুসল্লিরা পায়ে হেঁটে এই যে গন্তব্যস্থল, সেই ইজতেমার ময়দান, সেই ময়দানের দিকেই কিন্তু মুসল্লিরা আসছেন। মূলত এটি একটি দাওয়াতি কাজ, এভাবে বলা যায় যে মুসলিম উম্মার হজের পরে দ্বিতীয় বৃহত্তম জমায়েতও এটি। এখান থেকে মূলত দাওয়াতি কাজ এবং ইসলামের যে আকীদা সেগুলো প্রচার করা হয়। মূলত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতি কাজ করতেন, এই দামি কাজ তিনি প্রচার করতেন আরব ও অনারব সবার মধ্যেই। তো সেই থেকে এখানকার মুসল্লিরা বলছে যে এখান থেকে ইসলামের শিক্ষা গ্রহণ শেষে পরবর্তীতে তাবলিগ জামায়াতের ছোট ছোট জামাতে বিভক্ত হয়ে ইসলামের যে পবিত্র বাণী এবং শান্তির বার্তা নিয়ে তারা জমিনে ছড়িয়ে পড়বেন। একটু জানিয়ে রাখি যে এই মূল মঞ্চে উর্দু, আরবি, ফার্সি ও আরবের আলাদা আলাদা খিমা রয়েছে। সেই খিমা বা সেটে বিদেশি মেহমানরা অংশ নিয়েছেন এবং মূল মঞ্চ থেকে যে বয়ান প্রচার করা হচ্ছে, অর্থাৎ ইসলামের যে সুন্দর দিকগুলো, পবিত্র ধর্ম, শান্তির ধর্ম ইসলাম, সেই ইসলামের পবিত্র দিকগুলো তুলে ধরা হচ্ছে এবং সেগুলো থেকেই মূলত ধর্মপ্রাণ মুসল্লিরা শিক্ষা গ্রহণ করছেন। তো এখন আপনি নিশ্চয়ই আমাদের ছবিতে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে সাধারণ মুসল্লিরা এরই মধ্যে জুমা নামাজ আদায় করার জন্য তাদের যে প্রয়োজনীয় কাজ, অর্থাৎ অজু গোছল, সেগুলো সেরে নিচ্ছেন। সেগুলো শেষ হওয়ার পরেই তারা এই জামাতে দাঁড়াবেন। এভাবে একটু বলা যায় যে 3 পর্বের এই ইজতেমা, এটি আজ প্রথম পর্বের প্রথম দিন। এই প্রথম দিনে 10 থেকে 15 লাখ মুসল্লি অংশগ্রহণ করবে এবারের এই ইজতেমায়। একটু নিরাপত্তা ব্যবস্থা যদি বলি, তাহলে নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত মাঠে 450টিরও বেশি মাইক লাগানো হয়েছে। প্রতিটি খিত্তায় খিত্তায় আলাদা সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং প্রত্যেকটি বাহিনীর আলাদা আলাদা করে ড্রোন রয়েছে নিরাপত্তা নিশ্চিত করণে। এরই মধ্যে নিরাপত্তার জন্য 18টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এই তুরাগ তীর জুড়ে প্রায় 18টি বেলি ব্রিজ স্থাপন করা হয়েছে। আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলেছিলাম, মুসল্লিরা বলছে যে এই ধর্মীয় জমায়েতে অংশগ্রহণ করতে পেরে তারা খুশি এবং এটার উদ্দেশ্য আল্লাহ ও আল্লাহর রাসূলের যে হুকুম আহকাম সেটি মানা এবং এই জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করাই হলো এই যে ধর্মীয় যে বৃহৎ জমায়েত, সেই জমায়েতে অংশগ্রহণের মূল উদ্দেশ্যই হলো এটি যে আল্লাহর রাসূলের যে আকীদা এবং বাণী রয়েছে, সেই বাণী জমিনে ছড়িয়ে দেয়। এর মধ্যে মঞ্চ থেকে নসিহত করছেন, আমি এর আগেই বলেছি, পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখন যে আলাদা আলাদা যে খিত্তা রয়েছে, সেই খিত্তায় আম বয়ান চলছে এবং খিত্তার ভিতরেই আমল জিকির এর মধ্যে চলছে। তো আমার কাছে টঙ্গী যে বিশ্ব ইজতেমার যে ময়দান, এই ময়দান থেকে এই ছিল তথ্য। আমরা এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী ইফতেখার রায়হানের কাছে। ইফতেখার, আসলে ইজতেমার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে পুরোপুরি। এখন সকাল 10টা থেকে ইজতেমা ময়দানের প্রতিটি খিত্তায় খিত্তায় তালিম শুরু হয়েছে এবং এই তালিমের পর জুমার নামাজের আগ পর্যন্ত ছাত্র শিক্ষক এবং বুজুর্গদের উদ্দেশ্যে বয়ান করা হবে, বিশেষ বয়ান। এবং এই বয়ানের পরে কিন্তু মূলত আজকে যেহেতু শুক্রবার এবং এই শুক্রবার ইজতেমা ময়দানের সবচেয়ে বড় বৃহৎ যে জুমার জামাত সেটি অনুষ্ঠিত হবে এবং এই জুমার জামাতকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ ইজতেমায় আগত মুসল্লি ছাড়াও আশপাশের যে সকল জেলাগুলো রয়েছে এবং রাজধানীর অনেক মানুষ মুসল্লিরা কিন্তু এই ইজতেমা ময়দানে আসছেন এবং এই জুমার নামাজকে ঘিরে এখানে অনেক মানুষের সমাগম ঘটবে এবং সেই মানুষের সমাগমকে যেন নির্বিঘ্ন করা যায় এবং মানুষ যেন নিরাপদে জুমার জামাতে অংশ নিতে পারেন, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর
প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে ট্রাফিক ব্যবস্থার কথা জানাই, ট্রাফিক যে এখন কিন্তু মূলত ইজতেমা ময়দানের সামনে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশ, সেখানে সকল ধরনের পণ্যবাহী পরিবহন চলাচল সীমিত রাখা হয়েছে। পাশাপাশি ইজতেমা ময়দানের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানেও কিন্তু যান চলাচল সীমিত রাখা হয়েছে এবং জুমার জামাতের আগ মুহূর্তে যদি এই সড়কগুলোতে জামাতের লোক মুসল্লিরা যদি অংশ নেয়, সেক্ষেত্রে কিন্তু এই সড়কগুলোতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং এই জুমার জামাতকে ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না তৈরি হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুত রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি র্যাবের ওয়াচ টাওয়ার মাধ্যমে পুরো এলাকাটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। 335 ক্যামেরা এখানে স্থাপন করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে জুমার জামাতকে কেন্দ্র করে মুসল্লিদের যে সমাগম এবং এই সমাগমকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী। কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। জুলাই গণ অভ্যুত্থানের আবহে সাজানো হয়েছে এবারের বইমেলা। প্রস্তুত মেলার স্টল, প্যাভিলিয়নগুলো। প্রাণের মেলার জন্য মুখিয়ে আছেন পাঠকেরা। পরিবর্তিত পরিস্থিতিতে লেখক ও প্রকাশকদের কাছেও এ এক ভিন্ন মেলা। মেলার পুরো মাস জুড়ে শৃঙ্খলা ও নিরাপত্তার প্রত্যাশাও তাদের। পরিসরের বিবেচনায় এটিকে সবচেয়ে বড় বইমেলা বলছে বাংলা একাডেমি। আবু বকর মুনের ক্যামেরায় ফরহাদ বিন নূরের প্রতিবেদন। উনিশশো 1947-এ ব্রিটিশ শাসনের থাবা থেকে মুক্তি পেলেও এদেশের মানুষকে পড়তে হয় পাকিস্তান কর্তৃক ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্রের জালে। তারপর 52 ভাষা আন্দোলন, শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার, আসে বিজয়। বিজয়ের পরিক্রমায় 1971 থেকে এখন 2024-এর গণঅভ্যুত্থান, যেখানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধর আলো ছড়ায় বর্ণে বর্ণে। রিকশা চালক সুজনের স্যালুট বৈষম্যের বিরুদ্ধে মাঠে নামতে প্রেরণা যোগায় সকল খেটে খাওয়া মানুষকে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বইমেলায় তাই তো জুলাইয়ের স্মৃতিচিহ্ন। প্রাণের মেলা। তো আমি ছোটবেলা থেকে অনেক বই পড়ুয়া, বই পড়তে ভালোবাসি। তো সেখান থেকে আমার সবসময় বইমেলা আসা হয়। বইমেলা তো আসলে আমাদের অনেকটা আসলে আকাঙ্ক্ষার জায়গা, স্বপ্নের জায়গা। পরিবর্তিত পরিস্থিতিতে লেখক প্রকাশকের চোখে কেমন এবারের বইমেলা? এবারের অমর একুশের বইমেলা ভিন্নতা তো অবশ্যই আছে। এটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা। এটা যদি আমরা প্রথম দিন থেকেই শুরু করি, সেক্ষেত্রে আমাদের জনমনে একটি প্রশান্তি আসবে এবং পাঠক এবং দর্শনার্থী তারা মেলায় প্রবেশ করবে। প্রকাশক, লেখক এদের একটা ভালো জমজমাট একটা বইমেলা হবে বলে আমার বিশ্বাস। আমরা যদি একটা ভালো বাংলাদেশ চাই, ভালো বইয়ের কাছে আমাদের ফিরতে হবে। এবারের বইমেলা সেই বার্তা নিয়ে এসেছে বিশেষ মুহূর্তে, কারণ পুরো জাতি এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় আছেন। জাতি চায় একটি মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। বইমেলা সেই সুন্দর বাংলাদেশের কথাই বলবে এবার। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারের বইমেলায় বিগত সময়ে বঞ্চিত প্রকাশকরাও পেয়েছে স্টল। সব ধরনের বইয়ের সংমিশ্রণ এবং লেখক, পাঠক, প্রকাশকের মিলন মেলায় সত্যিকারের প্রাণের মেলায় পরিণত হোক এবারের বইমেলা। একই সঙ্গে মেলার পুরো মাস জুড়ে শৃঙ্খলা এবং নিরাপত্তাও হোক নিশ্চিত। প্রত্যাশা সেটাই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।
আজই শেষ হচ্ছে চলতি মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবাল দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণের সুযোগ রাখা হলেও 1 ফেব্রুয়ারি থেকে আবারও ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার প্রভাব পড়বে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে। এর ফলে উদ্বিগ্ন দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। বিস্তারিত মনতোষ বিদগ্ধর প্রতিবেদনে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপের মায়াবী সৌন্দর্যের টানে প্রতি বছর ছুটে যান হাজারো পর্যটক। আগে এখানকার বাসিন্দারা শুধু সমুদ্রের ওপর নির্ভরশীল ছিল, তবে গত কয়েক দশকে পর্যটন নির্ভর হয়ে পড়েছে তাদের জীবিকা। ইতোমধ্যে দ্বীপটিতে গড়ে উঠেছে 1.5 শতাধিক হোটেল ও রিসোর্ট। মূলত পর্যটন সমাগম ঘিরে বছরে মাত্র 5 থেকে 6 মাস আয় করতে পারেন স্থানীয়রা। তবে চলতি মৌসুমে সরকারি বিধিনিষেধে গত 1 ডিসেম্বর থেকে প্রতিদিন দ্বীপে যাওয়ার সুযোগ পেয়েছেন মাত্র 2000 পর্যটক। তবে সেই সুযোগও বন্ধ হচ্ছে শনিবার থেকে, ফলে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ। আগামী ফেব্রুয়ারি মাসটা যেন আমাদেরকে দিয়ে দেয়, যাতে আমরা দ্বীপবাসী এবং ব্যবসায়ীরা সকলে কিছু আয় রোজগার করে। মাত্র 3 মাস ব্যবসা করে এই দ্বীপের মানুষকে মূলত দ্বীপ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে। জানুয়ারিতে গেছে প্রায় 10 থেকে 15 দিন, ওই 15 দিন 1 মাসের মতো আমাদের বিজনেস হয় নাই। প্রতি বছর 5 মাস পর্যটকবাহী জাহাজ চললেও এই বছর মাত্র 2 মাসের সরকার অনুমোদন দিয়েছে, যেটা আমাদের দ্বীপের মানুষের কিংবা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের 2 মাসের অল্প আয় দিয়ে বাকি 10 মাস পরিবার পরিজন নিয়ে চলা, সার্ভাইভ করা খুবই কঠিন হয়ে পড়বে। সরকারি নির্দেশনার কারণে আমরা কিন্তু নভেম্বরে পর্যটক নিতে পারিনি। তো সে আমাদের দাবি ছিল সে নভেম্বরের প্রেক্ষিতে ফেব্রুয়ারিটা অন্ততপক্ষে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হোক। নভেম্বর থেকে পর্যটকদের সেন্ট মার্টিনে রাতে থাকা নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ডিসেম্বর ও জানুয়ারিতে 2000 পর্যটকের ভ্রমণ ও রাত্রি যাপনের সুযোগ রাখা হয়। কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা আবারও বলবৎ হবে বলে জানালেন জেলা প্রশাসক। সরকারের যে সর্বশেষ যে নির্দেশনা সেই অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত তারা সেন্ট মার্টিনে যেতে পারবেন। এ যাবৎ পর্যন্ত আমরা নির্দেশনা পেয়েছি। পরবর্তীতে আর কোনো এরপরে এক্সটেনশন হবে এরকম কোনো নির্দেশনা আমাদের কাছে নাই। যদি দ্বীপবাসীর এরকম কোনো চাহিদা থাকে, যদি তারা আমাদের মাধ্যমে সরকারকে জানাতে চান, জেলা প্রশাসনের মাধ্যমে তারা জানাতে পারেন। আর এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত দেবে সেটি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব। সেন্ট মার্টিনের 8 বর্গ কিলোমিটার আয়তনের ছোট দ্বীপে বাস করেন প্রায় 10,000-এর বেশি মানুষ। এখন কক্সবাজার। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শাকসবজি, আলু ও পেঁয়াজের দাম। তবে ঘাটতির অজুহাতে আরও অস্থির চাল ও তেলের বাজার। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, কি অবস্থা? আজকে তো শুক্রবার, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? আর বিশেষ করে সবজির বাজার কেমন, এবং সেই সাথে আমদানির পরও চালের বাজার কেন নিয়ন্ত্রণে আসছে না? ডালিম, যেমনটি বলছিলেন, সবজির বাজার কিন্তু কিছুটা স্বস্তি দিচ্ছে রাজধানীবাসীকে। মাঘের মাঝামাঝি সময়ে কিন্তু সবজির যে আমদানি আমরা আজকে বাজারে দেখছি, যে বাজার ভর্তি আসলে সবজি, সব ধরনের শাকসবজির দামই কিন্তু এই আমদানি বাড়ার কারণে কিন্তু আজ আমরা দেখেছি কমতির দিকে, এবং ক্রেতারাও দেখছি যে আসলে ব্যাগ ভর্তি করেই আসলে বাজার করতে পারছেন, যেটি আসলে অনেক দিন ধরেই আমরা আসলে বাজারে দেখতে পাইনি। এখানে বলে রাখি গালিব, এই শীতের যে সবজিটি সেইটির সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু এই যে বাজারে যে বাড়তি দামটি ছিল সবজি, সেটি কিন্তু কমতে শুরু করেছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে বাজারে প্রচুর সবজি সরবরাহ, এবং সরবরাহ বাড়তির কারণেই কিন্তু আসলে তারা এত কমে সবজি বিক্রি করতে পারছেন। এবং বলতে গেলে মোটামুটি সব ধরনের সবজি কিন্তু 20 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, 2-1টি সবজি বাদে মোটামুটি সব সবজি কিন্তু 20 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, এবং ক্রেতারা তাদের পছন্দ মতো এবং মন মতো সবজি কিন্তু ক্রয় করতে পারছে। আর আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি যে তারা আসলে এই যে সবজির যে কম দাম, এটা তারা কিভাবে দেখছেন। তারা বলছেন যে তারা অনেক দিন ধরেই আসলে এই জিনিসটি মিস করছিলেন, এবং তারা অনেক স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন, এবং তাদের একটা দাবি যে এই
বাজারের যে একটা স্বস্তির একটা পরশ তারা পাচ্ছেন সবজির বাজারে বিশেষ করে, সেটি যেন অব্যাহত থাকে। আর গালিব, বাজারের অন্যান্য যেই দিকগুলো আছে, এই আমিষের ক্ষেত্রে যদি বলি, আমরা মুরগির বাজারে আমরা গিয়েছিলাম, সেখানেও আমরা দেখেছি বাজার কিন্তু স্থিতিশীলই আছে। গত কয়েকদিন ধরে মুরগির বাজার যেমন ছিল তেমনই আছে। আর একটু একটু অস্বস্তির জায়গা কিন্তু রয়ে গেছে, সেটি হলো চালের বাজার। গত মাসের দিকে কিন্তু 5 থেকে 8 টাকা কিন্তু কেজি বেড়েছিল প্রত্যেক চালেই, কিন্তু সেই এক মাস পরেও কিন্তু সেই চালের দামটি নিয়ন্ত্রণে আসেনি। আপনি যেটা বলছিলেন যে শুল্ক কমানো, বিদেশ থেকে আমদানি বাড়ানো, এই পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে নেওয়ার পরেও কিন্তু আসলে চালের বাজারে তার কিন্তু কোনো প্রভাব দেখা যাচ্ছে না। চালের দাম কিন্তু সেই গত মাসে যে 5 থেকে 8 টাকা বেড়েছিল সেই জায়গাটি ধরে রেখেছে এবং চালের দাম কিন্তু এখনো বাড়তি। আর আরেকটি জায়গা দেখা গেছে অস্বস্তি, সেটি হলো তেলের বাজার। তেলের বাজারও কিন্তু একটু অস্বস্তি দেখা যাচ্ছে। তেলের বাজারে আসলে তেলের মজুদেই আসলে নেই। আমরা অনেকগুলো দোকানে দেখেছি যে সেখানে আসলে সয়াবিন তেল নেই। এটা ক্রেতারা আসলে এটা দেখছেন যে একটি সন্দেহের চোখে, যে এই যে সরবরাহ ঘাটতি, এটির অজুহাতে না আবার তেলের দাম বেড়ে যায়, এরকম একটি আশঙ্কা কিন্তু ক্রেতাদের মনে আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে এই যে সবজির বাজারে যে স্বস্তি, এই স্বস্তিটি আসলে কিন্তু আজকে বাজারের সবচেয়ে বড় খবর, এবং এই স্বস্তি নিয়েই কিন্তু আসলে ক্রেতারা তাদের আজকের বাজারটি করতে পারছেন ছুটির দিনে। তো গালিব, কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কারণ বাজার থেকে জানছিলাম সবজি কিংবা আজকে সাপ্তাহিক বাজারের দরদামের সর্বশেষ পরিস্থিতি। এদিকে গত 1 মাস ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ চাল। কয়েক ধাপে দাম বেড়েছে কেজিতে 200 টাকা, তবে বস্তা প্রতি 50 টাকা করে কমেছে স্বর্ণা চালের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, চাল আমদানির পরেও দাম কমছে না। আমরা ঢাকার বাজারের খবর জানছিলাম সহকর্মীর কাছ থেকে। চট্টগ্রামের বাজারের কি অবস্থা, আর বিশেষ করে বিক্রেতারা কি বলছেন এই বাড়তি দামের কারণ কি? গালিব, শুরুতে আপনি যেমনটি বলছিলেন যে 1 মাসের ব্যবধানে চালের দাম বস্তা প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছিল, সেটি দীর্ঘ সময় কিন্তু স্থিতিশীল ছিল। তবে গত সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বাজারগুলোতে বিশেষ করে মোটা এবং মাঝারি ধাঁচের যে চালগুলো রয়েছে, বিশেষ করে পাইজাম এবং স্বর্ণা সেদ্ধ, এই চালগুলোর দাম বস্তা প্রতি 50 থেকে 80 টাকা পর্যন্ত কমেছে। আজকের বাজারের কথা যদি বলি, সেক্ষেত্রে মোটা যে চালগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে কেজি প্রতি 52 থেকে 55 টাকায়। আর মাঝারি ধাঁচের চালের মধ্যে স্বর্ণা সেদ্ধ, পাইজাম, সে চালগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। আর সরু চালের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। গত 1 মাস আগে যে দাম বেড়েছিল সেই দামে কিন্তু এখনও বিক্রি হচ্ছে বাজারে। আমরা দেখতে পাচ্ছি এই চালগুলো কেজিতে 85 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। ওর অন্যান্য যে চালগুলো আছে, যেগুলো আসলে মিনিকেট বলা হয়, সেগুলোর দাম কিন্তু আরও বেশি রয়েছে বাজারে। এখানে যারা বিক্রেতা আছেন, ব্যবসায়ী আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন মূলত সরবরাহ বেড়েছে এবং এলসি করা চাল কিন্তু বাজারে আসতে শুরু করেছে। তারপরও দাম বাড়ার কারণ হিসেবে তারা বলছেন মিল মালিক এবং যারা এখানকার বড় বড় শিল্প গ্রুপ রয়েছে, তারাই মূলত চালের দাম বাড়িয়ে দিয়েছে, যার কারণে সেটি খুচরা বাজারে এসে প্রভাব পড়েছে। আর আপনি জানেন যে কিছুদিন আগেও কিন্তু মিয়ানমার এবং ভারত থেকে প্রচুর চাল আমদানি হয়েছে, এবং সেই জায়গাতে আসলে ওই চালগুলো যেহেতু G2G পদ্ধতিতে দেশে এসেছে এবং সরকারি যে গোডাউনগুলো আছে সেগুলো কিন্তু চালগুলো রয়েছে, এখনও পর্যন্ত বাজারে আসেনি, যার কারণে এই আমদানি করা চালের প্রভাবটি বাজারে পড়ে নাই। যদিও এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন এলসি করা চাল কিন্তু বাজারে আসতে শুরু করেছে। এমন অবস্থায় তারা বলছেন যে বাজার মনিটরিংটা কিন্তু বেশি জোরদার করতে হবে। চালের বাজারে আসলে যে পরিমাণ মনিটরিং করা দরকার ছিল সেটি কিন্তু এখনও পর্যাপ্ত নয়। সেই জায়গাতে মনিটরিং বাড়ালে পরে হয়তো চালের দাম আরও কমে আসবে, কেননা আমদানি যেমন বেড়েছে একই সাথে কিন্তু আমন ধানের ভরা মৌসুম। এমন অবস্থায় চালের দাম কোনোভাবেই বাড়ার কোনো যৌক্তিকতা দেখছেন না এখানকার যারা বিক্রেতা, খুচরা বিক্রেতা, একই সাথে যারা ভোক্তা পর্যায়ে আছে তারা। আর অন্য একটি বিষয় আপনার মধ্যে বলে রাখি, সেটি হচ্ছে পেঁয়াজের বাজারও কিন্তু আমরা দেখেছি গত কিছুদিন ধরে অনেকটা স্থিতিশীল ছিল, দাম কমতির দিকে ছিল। তবে গত 2 দিন ধরে বিশেষ করে আমদানি করা যে পেঁয়াজ, সেগুলোর দাম খানিকটা বেড়েছে।
এমন অবস্থায় যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত গত 2 দিনে ভারত থেকে পেঁয়াজ আমদানি কম হয়েছিল, যার প্রভাবটি বাজারে এসে পড়েছে। তবে এখন আগামীকাল কিংবা পরশুর দিকে হয়তো আমদানি বাড়তে পারে, সেক্ষেত্রে এই আমদানি করা পেঁয়াজের দাম কমে আসবে। আর দেশি পেঁয়াজের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা স্থিতিশীল রয়েছে, কেজিতে খুচরা পর্যায়ে 50-55 টাকায় মিলছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাজার থেকে চাল সহ অন্যান্য পণ্যের সবশেষ তথ্য। জামাত ইসলামী মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণে দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে। তিনি বললেন, তাইলে তো আমি তোমাদের আপন হতে পারলাম না। আমি যে একই পরিবারের সদস্য, সেই হিসাবে তোমরা এখন আমাকে কবুল করো। আল্লাহু আকবার। তিনি সারা দেশের ইসলামী আন্দোলনের ভাই বোনদের নিয়েই তার পরিবার তিনি চিন্তা করতেন। এটি হওয়া উচিত। আমাদের রক্তের উত্তরাধিকার সূত্রে এবং বৈবাহিক সূত্রে আল্লাহ তাআলা 2টি সম্পর্কের ধারা পয়দা করে দিয়েছে, কিন্তু এই 2টা ধারার পাশাপাশি আল্লাহ তাআলা রুহানিয়ত এবং ইমানিয়ত সূত্রে আরেকটা ধারা আল্লাহ পয়দা করে দিয়েছে। বদর যুদ্ধে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের দক্ষিণ হস্ত, আর বিপরীত পক্ষে আবু জাহেলের দক্ষিণ হস্ত হযরতে আবু বকরের সন্তান আব্দুর রহমান। একজন কাফের আর একজন মুমিন। এরপরে সন্তানের যখন সৌভাগ্য হলো, ঈমান আনলেন, স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন, বাবা, বদর যুদ্ধে তো আমার অবস্থান ভিন্ন ছিল তোমার অবস্থান থেকে। সেদিন আমি কিন্তু আমার অস্ত্রের সীমানার ভিতরে 3 বার পেয়েছিলাম। কথা বলছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক বাজারে হুমকির মুখে দেশের প্রথম পরিবেশ বান্ধব রিসাইকেল পোশাক তৈরি প্রতিষ্ঠান সাইক্লো। মূলত নামের মিলের কারণে একটি সুইডিশ কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির শঙ্কা, এই বিরোধ নিষ্পত্তিতে তারা অবমূল্যায়িত হলে দেশে বাধাগ্রস্ত হতে পারে পোশাক শিল্পের রিসাইকেল খাতে নতুন বিনিয়োগ, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের অর্থনীতি। বিস্তারিত মুন্নাফ রশিদের প্রতিবেদনে। দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক উৎপাদনের দিক থেকে যা বিশ্বে দ্বিতীয় অবস্থানে। দেশে তৈরি পোশাকের বাজার প্রায় 5,000 কোটি ইউএস ডলারের। রপ্তানির ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক বাজার বিবেচনায় পোশাকের বৈচিত্র্য ও ক্রেতার চাহিদা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। জলবায়ুর প্রতিকূলতায় বৈশ্বিক ক্রেতাদের মধ্যে পরিবেশ সচেতনতা যেমন বাড়ছে, তেমনি তৈরি পোশাকের বর্জ্যের পরিবেশ সহায়ক রিসাইকেল বা পুনর্ব্যবহারে উৎপাদিত পণ্যের চাহিদাও এখন শীর্ষে। তথ্য বলছে 2022 সালে বিশ্ববাজারে রিসাইকেল টেক্সটাইল ফাইবারের বাজার ছিল 572 কোটি ডলারের। 2028 সাল নাগাদ যা 686 কোটি ডলারে পৌঁছাবে বলে আশা এ খাতের উদ্যোক্তাদের। রিসাইকেল পোশাক উৎপাদন ব্যয়বহুল হলেও দেশে যে কয়টি প্রতিষ্ঠান আছে তার মধ্যে শীর্ষে সিমকো স্পিনিং ও টেক্সটাইল মিলের অঙ্গ প্রতিষ্ঠান সাইক্লো, যারা পুনঃব্যবহারযোগ্য তন্তু প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করে 2014 সালে। দেশের প্রথম এই প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত কাঁচামাল রপ্তানি করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ অন্তত 20টি দেশে। সাইক্লো প্রতি বছর 30 মিলিয়ন কেজি ঝুট কাপড় রিসাইকেল করে, যাদের বার্ষিক বিক্রির পরিমাণ $15 মিলিয়ন। তবে এই প্রতিষ্ঠানটির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে 2021 সালে যাত্রা শুরু করা সুইডিশ প্রতিষ্ঠান সাইক্লোন। সাইক্লো যেটা আমাদের বাংলাদেশের ব্র্যান্ড, এই ব্র্যান্ডের জন্ম প্রথমে, ব্যবহার প্রথমে, এ কারণে ইট উইল গেট প্রায়োরিটি। এটার কাছাকাছি নকল করে কেউ অন্য কোনো ব্র্যান্ড ক্রিয়েট করে অথবা ট্রেডমার্ক ক্রিয়েট করে, তাহলে সেটার প্রায়োরিটিটা পরে আসে। অনেকগুলো দেশে ওনারা চাচ্ছেন যাতে সাইক্লো ব্র্যান্ড ইউজটা স্টপ করে দেয়। এইটাকে আমরা ট্রেডমার্কের ভাষায় বলি হচ্ছে ট্রেডমার্ক ডাইলুশন। সো এই ডাইলুশন এক ধরনের ইনফ্রিঞ্জমেন্ট, মানে আইনের ভায়োলেশন।
নিজস্ব মেধাসত্ব কেড়ে নেওয়ার শঙ্কায় সাইক্লোনের সাথে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ফল না পাওয়া গেলে হুমকির মুখে পড়তে পারে সাইক্লোর ব্যবসা, নষ্ট হতে পারে 800 কর্মীর কর্মসংস্থান। এতে সম্ভাবনাময় রিসাইকেল শিল্পের উদ্যোক্তা কমার পাশাপাশি স্থবিরতা দেখা দিতে পারে এ খাতের বিনিয়োগ থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতে। আমাদের যথেষ্ট লিগ্যাল প্রোটেকশন থাকা সত্ত্বেও ওনারা বিভিন্ন দেশে এই জিনিসটা মানছেন না কেন? একটা কারণ হচ্ছে যে এটা বাংলাদেশি বন্ড, সো বাংলাদেশ ইজ এ LDC country, it comes from East Asia or Southeast Asia, so এদেরকে আসলে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। এইটাকে যদি আন্ডারমাইন করা হয় তাহলে এই রেসপেক্টটাকে ডিমিনিশ করা হবে অথবা ডাইলুট করা হবে। ইউরোপ সহ বিশ্বের প্রধান ক্রেতা দেশ যখন পরিবেশের সুরক্ষায় টেকসই ও রিসাইকেল পোশাকে জোর দিচ্ছে, তখন দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা 235টি, বিশ্বের সেরা 100টি কারখানার 50টি বাংলাদেশে। তাই ভবিষ্যতের বৈশ্বিক বাজার ধরতে রিসাইকেল কারখানা বাড়ানো দরকার বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। দীর্ঘ সময় শিল্পের প্রসার ঘটেনি শিক্ষানগর রাজশাহীতে, তাতে কর্মসংস্থানে পিছিয়ে এই জনপদ। শিল্পায়নে বিসিক শিল্পনগরী 1 হতাশ করলেও নতুন সম্ভাবনা দেখাচ্ছে শিল্পনগরী 2। তবে প্লট বরাদ্দে বিসিকের নানা জটিলতায় শঙ্কার মুখে প্রকল্পটি। তাই শিল্প গড়তে সরকারি প্রণোদনার পাশাপাশি বিসিকের নীতিমালা সংস্কারের প্রস্তাব ব্যবসায়ী নেতাদের। বিস্তারিত মাসুমা আক্তারের প্রতিবেদনে ছবি তুলেছেন সজীব আহমেদ। নির্মল বাতাসের শহর রাজশাহী বাসযোগ্য নগরী হিসেবে কুড়িয়েছে খ্যাতি, সাথে শিক্ষানগরীর তকমা তো আছেই। তবে এত সব সুনাম সত্ত্বেও কর্মসংস্থান সৃষ্টিতে বরাবরই পিছিয়ে এই নগরী। রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের লক্ষ্যে 1972 সালে নগরীর সপুরায় গড়ে ওঠে বিসিক শিল্পনগরী 1, যেখানে তুলনামূলকভাবে ভারী শিল্পকে প্রাধান্য দেওয়া হলেও বাস্তবে মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। নানা সংকটে এখানকার কারখানাগুলো। দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন করে বন্ধ থাকে, তবে টাকা কিছু যদি আমরা পাই তাহলে কারখানাটা পুরোটাই আবার চালু করতে চাচ্ছি। শিল্পায়নে বিসিক 1 হতাশ করলেও নতুন কর্মসংস্থানে রাজশাহীর পবায় 50 একর জমিতে 172 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে বিসিক শিল্পনগরী 2, যেখানে প্লট রয়েছে 286টি। 2021 সালে প্রকল্পের কাজ শেষ হলেও এখন পর্যন্ত প্লট বরাদ্দ হয়েছে মাত্র 45টি, যেখানে সবেমাত্র শুরু হয়েছে 2-1টি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ, আর আংশিকভাবে চালু হয়েছে 2-1টি কারখানা। কারখানার লোকজন আমাদের বেশি নাই, 13-14 জন মতন। আরও ভালো হবে যদি বিসিকের সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়ে যায়। রাস্তা থেকে কারেন্ট নিলে আমরা চালু করেছি, কারখানা আরও চালু হবে যদি আপনার কারেন্ট, বিদ্যুৎ, পানি, গ্যাস লাইনে যদি ঢুকে যায় তাহলে সম্পূর্ণ কারেন্ট বিসিক সম্পূর্ণ চালু হবে। বিসিক শিল্পনগরী 2-এ অগ্রাধিকার পাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা। প্লটে প্রতি কাঠার দাম ধরা হয়েছে 8,26,000 টাকা। তুলনামূলকভাবে ব্যয়বহুল হওয়ায় অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই আগ্রহ হারিয়েছেন। এছাড়া প্লট বরাদ্দ ও মূল্য পরিশোধ প্রক্রিয়া সহ বিসিকের জটিল নীতিমালায় বিসিক শিল্পনগরী 2-এর সম্ভাবনা ফিকে হতে বসেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, এ অঞ্চলে শিল্পের প্রসার ঘটাতে বিসিকের নীতিমালা সংস্কারের মাধ্যমে উদ্যোক্তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন সরকারি প্রণোদনা। আশেপাশে জমির মূল্য সর্বোচ্চ 3.5-3.5 লাখ টাকা কাঠা। তারপরে আপনার ওইখানে আমি কিনছি 8,26,000 টাকা করে কাঠা। তারপরে আপনি পুরাপুরি জমির মালিকানাও কিন্তু পাবেন না। আপনি যে ধরেন যে সে যে আমার বিজনেসটা মের খেয়ে গেল, বা আমি প্লট নিয়েছি, আমি এতদিন পর ইন্ডাস্ট্রি করব, আমি এখন করতে পারছি না, সেক্ষেত্রে যে আপনি প্লটটা বাতিল করবেন, সেই বাতিল করার প্রক্রিয়াও কিন্তু অনেক জটিল। অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে উদ্যোক্তাদের বিনিয়োগও উৎসাহিত করছেন বিসিক কর্মকর্তা। দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে বিসিক শিল্পনগরী 2 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। এখানকার পরিবেশটা এতই ভালো যে এখানে কিন্তু সেই যে চাঁদাবাজি বা এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই ধরনের পরিবেশ নাই। এখানে সুন্দর একটা পরিবেশ আছে, আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন। নতুন এই শিল্পনগরী ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করেন রাজশাহীবাসী।
সেই সাথে অতীতের হতাশা কাটিয়ে বিসিকের কর্মমুখী উদ্যোগে প্রকল্পটি পুরোপুরি সফল হবে এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। মাসুম আক্তার, এখন রাজশাহী। সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের সাড়া নগণ্য। গেল এক বছরে প্রবাস স্কিমে নিবন্ধনের কোটা 1000ও পূরণ হয়নি। তবে আগে এনআইডির প্রয়োজন হলেও এখন পাসপোর্টের তথ্য দিয়ে নিবন্ধন করা যাচ্ছে। প্রবাসীরা বলছেন, যথাযথ প্রচার ও আস্থার অভাবে মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্প। নতুন করে প্রচার বাড়ালে সাড়া মিলতে পারে প্রবাস স্কিমে। সংযুক্ত আরব আমিরাত থেকে কামরুল হাসান জনির প্রতিবেদন। বিকল্প পদ্ধতি তৈরি না হওয়া পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের। বর্তমানে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে 4টি আলাদা স্কিমের মাধ্যমে চালু আছে এই প্রকল্প। তবে বিগত সরকারের এই প্রকল্প আস্থার অভাবে তেমন সাড়া ফেলতে পারেনি প্রবাসীদের মাঝে। চালু হবার পর থেকে গেল ডিসেম্বর পর্যন্ত প্রবাসী স্কিমে নিবন্ধন 1000-এরও কম। জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য মতে গেল ডিসেম্বর পর্যন্ত প্রবাসী স্কিমে নিবন্ধন করেছেন 943 জন প্রবাসী। এর মধ্যে নিয়মিত চাঁদা পরিশোধ করছেন 321 জন। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসী স্কিমে নিবন্ধনের সংখ্যা 301টি। 101 জন নিবন্ধনকারী নিয়ে এই তালিকায় শীর্ষে সংযুক্ত আরব আমিরাত। 83 জন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। এক যুগ ধরে দুবাইয়ের একটি রেস্তোরাঁয় চাকরি করেন নিজামুদ্দিন। মাসিক বেতন প্রায় 1500 দিরহাম। দীর্ঘ সময় প্রবাসে থাকলেও সঞ্চয়ের খাতা শূন্য। সরকার ঘোষিত পেনশন স্কিম সম্পর্কে জানেন না এই প্রবাসী। তার মতো অসংখ্য প্রবাসী এখনো পেনশন স্কিমের সঠিক তথ্যই পাননি। 10-12 বছর চলতে আছে, একই ক্যাপ্টেরিয়াতে কাজ করছি, কিন্তু সঞ্চয় করতে পারি না। এখনো ঠিকমতো প্রচার হচ্ছে না প্রবাসে, এই কারণে আমরা অনেকে জানি না এটা কিভাবে করতে হয়। নিয়ম অনুযায়ী বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোনো বাংলাদেশি নাগরিক নির্ধারিত হারে চাঁদা দিয়ে এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রবাস থেকে দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে পরিবর্তন করা যাবে স্কিম। জাতীয় পেনশন কর্তৃপক্ষের দাবি, নতুন করে প্রবাসীদের উদ্বুদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন কনসুলেট আছে এবং কি সংযুক্ত আরব আমিরাতও বাংলাদেশের এই মিশনগুলি আছে। এই মিশনের মধ্যে গিয়ে আমি মনে করি এটা ক্যাম্পেইন আকারে এই সাধারণ জনগোষ্ঠীর কাছে গিয়ে বলতে হবে, তাহলে মানুষের ভিতরে সে আগ্রহ সৃষ্টি হবে। আমরা আগে চেষ্টা করেছি মন্তব্যে আমাদের বিভিন্ন মিশনের মাধ্যমে, কিন্তু ওটা সেরকম আর কি করতে পারিনি, আমরা সেভাবে সফল হইনি। এখন আমরা নতুন করে ভাবছি। প্রবাসী স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন, এমন প্রতিপাদ্যের পরেও রেমিটেন্স যোদ্ধাদের কাছে এর সঠিক প্রচারণা নেই। বাংলাদেশ মিশন সহ সরকারি ও বেসরকারিভাবে প্রচারণার উদ্যোগ নিলে পেনশনের বাস্তবিক সুফল পেতে পারেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফ নিহতের খবর নিশ্চিত করেছে কাশেম ব্রিগেড। এর আগে 2024-এর জুলাই মাসে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ দাবি করে আইডিএফ এর অভিযানে হামাসের সামরিক শাখার প্রধান নিহত হয়েছেন। যদিও বৃহস্পতিবারের আগ পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি কাশেম ব্রিগেড। দাইফের মৃত্যুতে শোক জানিয়ে কাশেম ব্রিগেড মুখপাত্র জানান, গেল 30 বছর ধরে শত্রুপক্ষকে চাপে রেখেছেন এই নেতা। শহীদের যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে তাকে। 90-এর দশকে সংগঠিত এই কাশেম ব্রিগেড এর অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ দাইফ। 20 বছরের বেশি সময় ধরে ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। ধারণা করা হয়, গাজায় মাটির নিচে হামাস যে টানেল নেটওয়ার্ক বানাতে সক্ষম হয়েছে তার মাস্টার মাইন্ড ছিলেন মোহাম্মদ দাইফ। এখন বাণিজ্যের শিরোনামগুলো আরও একবার। শিক্ষার্থীরা রাজনৈতিক দল করতে পারে, ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা। নির্বাচনে তাড়াহুড়োই বিভক্তির সংজ্ঞা। দেশের বৃহত্তম জুমার নামাজ পড়তে ইস্তেমা ময়দানে লাখো মুসল্লি। তুরাগ তীরে চলছে আম বয়ান। এই দুনিয়া আমরা যা করতেছি এটা আসলে আমার জন্য না, আমার কাজই না। আমার কাজ ছিল আখিরাতের জন্য প্রস্তুতি তৈরি করা। 2 পর্বে হওয়াতে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি।
কাল থেকে শুরু অমর 21 বইমেলা, প্রস্তুত স্টল প্যাভিলিয়ন, অধীর অপেক্ষায় লেখক পাঠক। এবং সেন্ট মার্টিনে কাল থেকে ফের ভ্রমণ নিষেধাজ্ঞা, পর্যটন বাণিজ্য বন্ধে ব্যবসায়ীদের উদ্বেগ। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।